কনস্ট্রাকশন ইন্টারপ্রিটেশন অফ হাইড্রোগ্রাফ। এটা আমাদের কোর্স 6 তার মধ্যে প্র্যাকটিক্যালে শিখতে হবে। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে যে হাইড্রোগ্রাফ হাইড্রোগ্রাফ কাকে বলে, বা হাইড্রোগ্রাফের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো কী, হাইড্রোগ্রাফের উপাদান কী, হাইড্রোগ্রাফের বেনিফিট কী, হাইড্রোগ্রাফে কেন করা হয়, এই সমস্ত বিষয়গুলো আমাদের এই ক্লাসের আলোচনায় থাকবে। হাইড্রোগ্রাফ কি 2006 সালে রঘুনাথ একটা সুন্দর সংজ্ঞা দিয়েছে, খুব সংক্ষিপ্ত। বলা হচ্ছে কি যে এ হাইড্রোগ্রাফ ইজ এ গ্রাফ শোয়িং ডিসচার্জ ভার্সেস টাইম, অর্থাৎ সময়ের সাথে সাথে জলের যে নিঃস্রবণ, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে নিঃস্রবণ বা ডিসচার্জ, তাকেই বলা হচ্ছে হাইড্রোগ্রাফ। এবার এটা মানে কি বোঝানো হচ্ছে, এই গ্রাফটাতে আমরা কিছুটা পরিষ্কার আইডিয়া পাবো। দেখো এখানে আমি দেখাচ্ছি, দেখো এখানে সময় দেখানো হয়েছে, আর এই যে কার্ভটা দেখানো হচ্ছে এটা হচ্ছে ডিসচার্জ, ঠিক আছে। এখানে দেখো ডিসচার্জ লেখা রয়েছে। রঘুনাথ যে সংজ্ঞাটা দিয়েছে সেখানে বলা হচ্ছে কি সময়ের সাপেক্ষে, সময় এখানে মান, তাহলে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো হচ্ছে মাস, অর্থাৎ সময়ের সাপেক্ষে জলনির্গম যে হচ্ছে, ডিসচার্জ হচ্ছে, সেটাকে চিত্র আকারে উপস্থাপনা, সেটাকে বলা হচ্ছে কি যে হাইড্রোগ্রাফ। এবার যদি আমরা আরেকটু ডিটেলে দেখি ওই ডায়াগ্রামটা, তাহলে ডায়াগ্রামটা ডিটেলটা করলে এরকম একটা বিষয় দাঁড়ায়। অর্থাৎ সময় এবং সাথে সাথে এক্স অ্যাক্সিসে টাইম, ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে ডিসচার্জ। এবার সাবিন্দ্র সিং আরেকটা খুব সুন্দর সংজ্ঞা দিয়েছে, আমি সেটা পড়ছি, তোমরা শোনো। বলা হচ্ছে কি যে দ্য প্লটস অবলিক গ্রাফস শোয়িং ডিফারেন্ট হাইড্রোমেটিওরোলজিক্যাল ভ্যারিয়েবলস, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, হাইড্রোমেটিওরোলজিক্যাল ভ্যারিয়েবলস, অর্থাৎ হাইড্রোলজিক্যাল ভ্যারিয়েবলস এবং মেটিওরোলজিক্যাল ভ্যারিয়েবলস। মেটিওরোলজিক্যাল ভ্যারিয়েবলস হচ্ছে কোনটা, সেখানে রেনফল একটা গুরুত্বপূর্ণ উপাদান, এছাড়া আরও কিছু বিষয় কাজ করে, আমি এখানে শুধুমাত্র এটা বেশি দরকার বলে আমি ওইটাই বললাম। আর হাইড্রোলজিক্যাল এলিমেন্ট বা হাইড্রোলজিক্যাল ভ্যারিয়েবল কোনগুলো, হাইড্রোলজিক্যাল ভ্যারিয়েবল হচ্ছে স্ট্রিম ফ্লো, তারপরে রান অফ, বেস ফ্লো, এগুলোকে বলা হচ্ছে হাইড্রোলজিক্যাল ভ্যারিয়েবলস বা হাইড্রোলজিক্যাল প্যারামিটার। আশা করি দুটোর কনসেপ্টটা পরিষ্কার হলো যে হাইড্রোমেটিওরোলজিক্যাল ভ্যারিয়েবলস একসাথে বলা হচ্ছে, কিন্তু সংক্ষেপে তাহলে বলা হচ্ছে কি যে হাইড্রোলজিক্যাল এবং মেটিওরোলজিক্যাল একসঙ্গে বলা হচ্ছে হাইড্রোমেটিওরোলজিক্যাল ভ্যারিয়েবলস। সংজ্ঞাটা আমি সম্পূর্ণ করি। দ্য প্লটস গ্রাফস শোয়িং ডিফারেন্ট হাইড্রোমেটিওরোলজিক্যাল ভ্যারিয়েবলস such as rainstorm number and duration, total rainfall, runoff, discharge, velocity of stream flow, depth of stage, etc. against time are called hydrograph। অর্থাৎ হাইড্রোমেটিওরোলজিক্যাল ভ্যারিয়েবল হিসাবে উনি যে ভ্যারিয়েবলগুলোকে মেনশন করছেন সেগুলোর মধ্যে দেখো রেনস্টর্ম নাম্বার, ঝড় বৃষ্টির সংখ্যা, ডিউরেশন কতটা সময় ধরে সেটা ব্যাপ্ত হবে সেই বিষয়টা, টোটাল রেনফল মোট বৃষ্টিপাতের পরিমাণ, রান অফ ভূপৃষ্ঠ প্রবাহ, বৃষ্টিপাতের পর ভূপৃষ্ঠের উপর দিয়ে যে জল বয়ে চলে ঢাল বরাবর সেটাকে বলা হচ্ছে রান অফ, তোমরা অলরেডি জানো। ডিসচার্জ, দুটো বিষয় কাজ করে হাইড্রোলজির ক্ষেত্রে, একটা হচ্ছে রিচার্জ আর একটা হচ্ছে ডিসচার্জ। রিচার্জ হচ্ছে জল আসা, অর্থাৎ জল স্টোর হওয়ার যে বিভিন্ন উপায় সেটাকে বলা হচ্ছে রিচার্জ। যেমন তোমাদের মোবাইলের ক্ষেত্রে মোবাইল রিচার্জ মানে কি বোঝায়, মোবাইলে টক ভ্যালু আসা, অর্থাৎ মোবাইলে পয়সা ভরা, তারপর তোমরা সেটাকে ইউটিলাইজ করতে পারো, তাহলে আসা মোবাইলে টাকা ভরা এটাকে বলা হচ্ছে রিচার্জ। আর শেষ হয়ে যাওয়া, যেমন তোমরা ডেটা, মোবাইলের ডেটা তোমরা ব্যবহার করার পর আস্তে আস্তে কমতে থাকে, এটাকে তাহলে কি ডিসচার্জ হচ্ছে। ঠিক সেরকম হাইড্রোলজির ভাষায় ডিসচার্জ হচ্ছে কি বিভিন্ন মাধ্যমে জল সারফেস নিচের থেকে বাইরের দিকে রিলিজ করা, সেটাকে বলা হচ্ছে ডিসচার্জ। একটা মোড হচ্ছে কি ট্রান্সপিরেশন, ট্রান্সপিরেশন একটা গ্রাউন্ড ওয়াটারের বেরিয়ে যাওয়ার মাধ্যম। আচ্ছা, তাহলে ডিসচার্জ কনসেপ্টটা হলো ভেলোসিটি অফ স্ট্রিম, নদীর গতিবেগ কেমন, ডেপথ অর স্টেজ, অর্থাৎ যে খাতের মধ্যে দিয়ে জলটা প্রবাহিত হচ্ছে সেটা কতটা, খাতের গভীরতা কীরকম, এই সমস্ত মেটিওরোলজিক্যাল এবং হাইড্রোলজিক্যাল ভ্যারিয়েবলের সাপেক্ষে উপাদানগুলোকে কোথার সাপেক্ষে প্লটিং করা হবে সময় সাপেক্ষে। অর্থাৎ সাবিন্দ্র সিং যে সংজ্ঞাটা দিয়েছেন
সেখানে যেটা বলা হচ্ছে সময়ের সাপেক্ষে হাইড্রোমেটিওলজিক্যাল ভেরিয়েবলের যে উপস্থাপনা চিত্র আকারে, সেটা বলা হচ্ছে কি, তাহলে এই চিত্র উপস্থাপনাটা কী, প্লটিং, এবং এটা কি, এইটাকে বলা হচ্ছে গ্রাফ। তাহলে সার্বিক এই যে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন হাইড্রোমেটিওলজিক্যাল ভ্যারিয়েবলের, সেটাকে বলা হচ্ছে কি, হাইড্রোগ্রাফ। এ পর্যন্ত বুঝতে আশা করি কারো কোনো সমস্যা নেই। এবার হাইড্রোমেটিওলজিক্যাল ভ্যারিয়েবলগুলো যে বলা হলো, সেগুলোকে আমরা যদি হাইড্রোগ্রাফের বিভিন্ন এলিমেন্ট কি সেটা যদি জানার চেষ্টা করি, তাহলে এবার তোমরা এই যে স্ক্রিনে যেটা দেখছো সেই বিষয়টাকে ভালো করে আমাদের জানতে হবে। দেখো এখানে বেশ কয়েকটা উপাদান রয়েছে। প্রথমে একটা কথা যেটা বলা দরকার সেটা হচ্ছে বেস ফ্লো। বেস ফ্লো বিষয়টা কি, বেস ফ্লো হচ্ছে ইনিশিয়াল ফ্লো মাস্টার স্ট্রিমের, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় নদী যে খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সেই যে প্রবাহ নদীর, সেই প্রবাহটাকে বলা হচ্ছে বেস ফ্লো। এটা কিন্তু স্ট্যাটিক নয়, এটা একটা ফ্লো, অর্থাৎ জলের একটা প্রবাহ নদীর স্বাভাবিক অবস্থায়, অর্থাৎ শুষ্ক সময়ে আমরা বলতে পারি। এবার শুষ্ক সময়ের পাশাপাশি আরেকটা কথা এখানে বলতে হবে, এই বেস ফ্লো কনসেপ্ট কিন্তু শুধুমাত্র বরফ গলা জলে পুষ্ট নদী, সেই নদীগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে। অন্যান্য যে নদীগুলো রয়েছে সেখানে কিন্তু এই বেস ফ্লো কনসেপ্টটা কিন্তু কার্যকরী নয়। দেখো সংজ্ঞাটা যেখানে ইংরেজিতে বলা হচ্ছে কীরকমভাবে, যে বেস ফ্লো ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইনিশিয়াল ফ্লো অফ ওয়াটার ইন দ্য মাস্টার স্ট্রিম অফ এ গিভেন ড্রেনেজ বেসিন বিফোর দ্য স্টার্ট অফ এ রেনস্টর্ম। রেনস্টর্ম শুরু হওয়ার আগে নদী খাতের মধ্যে দিয়ে যে জলের প্রবাহ, সেই স্বাভাবিক অবস্থাটাকেই বলা হচ্ছে বেস ফ্লো। আশা করি কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। অর্থাৎ শুষ্ক সময়ে মানে আমরা বলতে পারি কি, উইন্টার পিরিয়ড বলতে পারি আমরা। উইন্টার পিরিয়ডে নদীর জলতল সবথেকে নিচে চলে আসে, কারণ পোস্ট মনসুন, তারপরে পোস্ট মনসুনের পরে উইন্টার আসে, উইন্টারের পরে আবার প্রি মনসুন শুরু হয়, আর প্রি মনসুনের সময় কি হয়, রেনস্টর্ম স্টার্ট হয়। তাহলে উইন্টার পিরিয়ডে জলের যে স্বাভাবিক ফ্লো, সেইটাকেই বলা হচ্ছে বেস ফ্লো। এটা বুঝতে কারো কোনো সমস্যা নেই আশা করি। তাহলে বেস ফ্লো হচ্ছে স্বাভাবিক অবস্থায় চ্যানেলের যে ফ্লো, সেটাকে বলা হচ্ছে বেস ফ্লো। এরপরে দেখো একটা কথা বলা হয়েছে সংজ্ঞার মধ্যে, যে রেনস্টর্ম স্টার্ট হওয়ার আগে, রেনস্টর্ম স্টার্ট কোন সময় হচ্ছে, জেনারেলি প্রি মনসুন পিরিয়ডে। তাহলে প্রি মনসুন আমরা কোন সময় থেকে ধরি সেটা যদি আরও স্পেসিফিক্যালি বলি, আমরা ট্রপিক্যাল ক্লাইমেটে যারা বাস করি সেক্ষেত্রে প্রি মনসুন বলতে বলা হচ্ছে মার্চ এপ্রিল, ঠিক আছে, কারণ প্রি মনসুন ওই সময় থেকে শুরু হচ্ছে। তাহলে তার আগের যে পর্যায় সেই সময়টা হচ্ছে উইন্টার, সেটা ক্লিয়ার হলাম। এবার দেখো রেনস্টর্ম স্টার্ট হওয়ার পর যে কন্ডিশন ঘটবে, তাহলে রেনস্টর্ম মানে কি, ঝড় বৃষ্টি, ঠিক আছে। বৃষ্টি হচ্ছে এই রিচার্জের একটা ওয়ে, ঠিক আছে। গ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে বা হাইড্রোলজির ক্ষেত্রে রিচার্জের মাধ্যম হচ্ছে রেন ওয়াটার, ঠিক আছে, বা রেনস্টর্ম। একটু আগে আমরা সংজ্ঞায় পড়ছিলাম যে ডিসচার্জ। এবার দেখো ওই রেনস্টর্ম মানে ইনপুট হচ্ছে এই যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে। তাহলে রেনস্টর্ম যখন অ্যাড হচ্ছে তখন কী হবে, এই যে গ্রাফটা যাচ্ছিল সেই গ্রাফটা এবার দেখো আস্তে আস্তে উপরের দিকে উঠছে। কেন? কারণ এই সময়তে যে মাসগুলো বিরাজমান, সেই মাসগুলোতে বৃষ্টিপাত বাড়ছে আস্তে আস্তে, প্রি মনসুন থেকে মনসুনে ঢুকছে। মনসুন যখন ঢুকছে তখন বৃষ্টিপাতের পরিমাণটা খুব বেড়ে যাচ্ছে। তাহলে এই সময়টা হচ্ছে কি, আগস্ট মাস, জুলাই আগস্ট, এই সমস্ত মাস, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ প্রচণ্ড বেড়ে গেল। সময়ের সাথে সাথে যখন বৃষ্টিপাতের পরিমাণটা বাড়লো, তখন এই যে নদীর প্রবাহ, তাহলে সেই ডিসচার্জ, নদীর যে ডিসচার্জ, সেই লেভেলটাও কিন্তু দেখো উপরের দিকে উঠছে, ঠিক আছে। অর্থাৎ ডিসচার্জে ভলিউম বাড়ছে, ভলিউম বাড়ার সাথে সাথে গ্রাফটাও তাহলে উপরের দিকে উঠলো। আবার যখন বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করবে, সেই সময় থেকে আবার গ্রাফটা তখন কি হবে, নিচের দিকে নেমে যাবে, যখন আবার শুষ্ক সময় শুরু হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে গিয়ে যে উইন্টারে গিয়ে শুরু হয়েছিল, সেই উইন্টারে গিয়ে যখন এন্ড হচ্ছে, তাহলে আমাদের ড্রেনেজের উপরে, যে ড্রেনেজের মধ্যে যে ডিসচার্জ বা প্রবাহ, সেই প্রবাহটা তাহলে তখন নদী খাতের প্রবাহটা এরকম আস্তে আস্তে উঠলো এবং আস্তে আস্তে শুষ্ক সময়ে গিয়ে নেমে গেল। তাহলে এটাকে বলা হচ্ছে কি, স্ট্রিম ফ্লো বা স্ট্রিম ডিসচার্জ। আর সময়ের সাপেক্ষে হচ্ছে, তাহলে শারীরিকভাবে দেখো সময়ের সাপেক্ষে ডিসচার্জের যে রিপ্রেজেন্টেশন, প্লটিং, সেটাকে তাহলে হাইড্রোগ্রাফ বলা হলো। এবার কয়েকটা টার্মিনোলজি আমাদের জানতে হবে, যে রেনস্টর্ম স্টার্ট হওয়ার পর
রেনস্টর্ম স্টার্ট হওয়ার পরে গ্রাফটা যে উঠছে এই বাহুটাকে যদি আমরা ফোল্ডের সাপেক্ষে দেখি, দেখো এটা হচ্ছে লেফট লিম, এটা হচ্ছে রাইট লিম। তাহলে আমরা এই দিকে যে বাহু, বাঁ দিকের বাহু যেটা উত্থিত বাহু উপরের দিকে উঠছে, তাই তো এই উপরের দিকে ওঠা বাহুটাকে বলা হচ্ছে রাইজিং লিম, অথবা আরেকটা নামকরণ করা হচ্ছে যে কনসেন্ট্রেশন কার্ভ। কনসেন্ট্রেশন কার্ভ কেন বলা হচ্ছে? কনসেন্ট্রেশন কার্ভ বলার কারণ হচ্ছে এই সময়তে দেখো জলের বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে এবং স্টিম ডিসচার্জও বাড়ছে, সেই জন্য এটাকে কনসেন্ট্রেশন মানে কি, মানে ভলিউম ইনক্রিজ করা, সেটাকেই আমরা বলতে পারি কি যে কনসেন্ট্রেশন হওয়া। তাহলে রাইজিং লিম বা কনসেন্ট্রেশন কার্ভ এই টার্মিনোলজিটা আমরা বলতে পারি এই বাঁ দিকের যে বাহুটা রয়েছে হাইড্রোলজির ক্ষেত্রে বা হাইড্রোগ্রাফের, সেটাকে বলা হচ্ছে রাইজিং লিম বা কনসেন্ট্রেশন কার্ভ। সংক্ষেপে রাইজিং লিমকে RLও বলা হয়, আর কনসেন্ট্রেশন কার্ভকে আমরা CC এই নামকরণ করতে পারি। এইবার দেখো এটার একটা চূড়াতে গিয়ে পৌঁছাচ্ছে, অর্থাৎ অন্তিম সীমা যেটা হচ্ছে সর্বোচ্চ সীমায় পৌঁছানো, সেইটা একটা চূড়ার মতন দেখতে হচ্ছে, এটাকে বলা হচ্ছে পিক পয়েন্ট। ঠিক আছে, সংক্ষিপ্ত নাম বলা হয় PP, অর্থাৎ এই যে গ্রাফের ডিসচার্জের চূড়াতে পৌঁছানো সেটাকে বলা হচ্ছে পিক পয়েন্ট। এবার এই পিক পয়েন্টের যে সংলগ্ন এলাকা, এই যে সংলগ্ন এলাকা, সেই সংলগ্ন এলাকাটাকে আমরা বলতে পারি কি ক্রেস্ট সেগমেন্ট। ঠিক আছে, আবারও বলছি, চূড়াটাকে বলা হচ্ছে পিক পয়েন্ট, অর্থাৎ এই যে যদি একটা আমরা এটাকে কালো একটা পয়েন্ট করে দিই, সর্বোচ্চ সীমা, সেটাকে বলা হচ্ছে পিক পয়েন্ট, আর এই সংলগ্ন এলাকাকে বলা হচ্ছে ক্রেস্ট সেগমেন্ট, অর্থাৎ এই সংলগ্ন যে এলাকা সেটাকে বলা হচ্ছে তাহলে কি যে ক্রেস্ট সেগমেন্ট। এইবার আমাদের আরেকটা টার্মিনোলজি জানতে হবে, সেটাকে বলা হচ্ছে কি, তাকে এখানে লেখা রয়েছে ইনফ্লেকশন পয়েন্ট। ইনফ্লেকশন পয়েন্ট বলতে আমরা কি জানি? ইনফ্লেকশন পয়েন্ট হচ্ছে যখন থেকে এই যে রাইজিং লিম্ব হচ্ছিল তার গতিবেগ কমে যাওয়া, সেই সময়টা তো দেখো এখানে দেখো কার্ভটা স্টিপলি উঠছিল, হঠাৎ করে দেখো এখানে গতিবেগটা কিন্তু কমে গেল, অর্থাৎ আমরা যখন কোনো জিনিস খুব চড়াইভাবে ওঠে তার গতিবেগটা যখন একটু কম কোণ তৈরি করে, অর্থাৎ একটু গতিবেগ কমে যায়, সেই অবস্থার শুরুটাকে সেটাকে বলা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। তাহলে আমরা এখানে হাইড্রোগ্রাফির ক্ষেত্রে ইনফ্লেকশন পয়েন্ট এখানে একটা পেলাম, রাইজিং লিম্বের ক্ষেত্রে পেলাম। ঠিক একইভাবে আমরা ডান দিকে যেটা রয়েছে, যেটাকে আমরা বলছি কি যে গ্রাফ যখন ডিসচার্জের ক্ষেত্রে এই বাহুটাকে বলা হচ্ছে রাইট সাইডে, এটাকে বলা হচ্ছে ফলিং লিম্ব, কারণ এটা হচ্ছে জলের যে নির্গমন সেটা কমে যাওয়ার দিক নির্দেশ করছে। এই বাহুটাকে আমরা বলছি ফলিং লিম্ব বা ডিপ্লেশন কার্ভ। ডিপ্লেশন কার্ভ কেন বলা হচ্ছে? কারণ এখানে ডিসচার্জ যেহেতু ডিসচার্জের পরিমাণটাও এখানে কি হচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, ডিসচার্জ কমে যাওয়ার কারণ কি? কারণ বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা তো আস্তে আস্তে অমিট হয়ে যাচ্ছে, যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে ডিসচার্জের পরিমাণটাও এখানে কমে যাচ্ছে। এই যে পরিস্থিতি, ডিসচার্জের পরিমাণ যেহেতু কমে যাচ্ছে, তাহলে এটাকে ডিসচার্জটাকে এইদিকে বলা হচ্ছে কি ডিসচার্জ। তাহলে এটা হচ্ছে বাড়ছিল ডিসচার্জ, এটা ডিসচার্জ কি কমছে, তাই তো? তাহলে ডিসচার্জ যখন কমে যাচ্ছে, এই কমে যাওয়াটাকে বলা হচ্ছে, যেহেতু কমে যাচ্ছে এটাকে বলা হচ্ছে ডিপ্লেশন কার্ভ। আর ফলিং লিম্ব বলা হচ্ছে বাহুটাকে। ঠিক আছে, তাহলে আমরা এটা কার্ভ অ্যাজ ওয়েল বাহু, যখন আমরা কার্ভের ক্ষেত্রে বলছি ডিপ্লেশন কার্ভ, অন্যদিকে যখন আমরা এই বাহুটাকে দেখছি কমে যাচ্ছে ডিসচার্জে, তখন সেটাকে আমরা বলছি কি ফলিং লিম্ব। আর ইনফ্লেকশন পয়েন্ট তাহলে আমি কোনটাকে বলা হলো? যখন থেকে আমাদের দেখো বইয়ের ভাষায় কি বলছে, দেখো ইনফ্লেকশন পয়েন্ট বলছে রেফার্স টু দ্য বিগিনিং পয়েন্ট অফ এ ফলিং রিসেশন লিম্ব। তাহলে এই সময়টা থেকে রিসেশন শুরু হচ্ছে অফ এ হাইড্রোগ্রাফ অফ এ ওয়াটারশেড, অর্থাৎ টোটাল ব্যাপারটা তো একটা জল অববাহিকার মধ্যে হচ্ছে, কোনো একটা নদী অববাহিকার মধ্যেই এই হাইড্রোগ্রাফটা আমরা পড়াশোনা করছি। তাহলে কোনো একটা পার্টিকুলার রিভার, যেমন হতে পারে গঙ্গা নদী, হতে পারে অজয় নদী, বা তোমাদের এলাকার যদি দামোদর নদীর কথা বলা হয়, সমস্ত নদীর ক্ষেত্রে কিন্তু হাইড্রোগ্রাফ কনসেপ্টটা একই থাকবে। তাহলে বিষয়বস্তুটা আমরা কি জানলাম? এখানে থেকে শুরু হলো, রেনস্টর্ম শুরু হওয়ার পর আমাদের ডিসচার্জ বাড়ছে, একটা সময়তে গিয়ে অন্তিম সময়ে পৌঁছাচ্ছে, সেটাকে বলা হচ্ছে পিক পয়েন্ট। আর পিক পয়েন্ট থেকে ক্রমশ এটা নিচের দিকে নেমে আসে ডিসচার্জ।
এই অবস্থার যে বাহু সেটাকে বলা হচ্ছে ফলিং লিম্ব বা ডিপ্লেশন কার্ভ। এবার রেনস্টর্ম শুরু হওয়ার সময় থেকে আরম্ভ করে, রেনস্টর্ম যে সময় থেকে শুরু হয়েছে সেই সময় থেকে আরম্ভ করে পিক পয়েন্টে পৌঁছানো, অর্থাৎ এখান থেকে এই যে সময়টা সেটাকে বলা হচ্ছে বেসিন ল্যাগ। অনেক সময় এটাকে ল্যাগ টাইমও বলা হয়ে থাকে। তাহলে আমরা এখানে যে টার্মিনোলজিগুলো জানলাম, আশা করি কারো কোনো সমস্যা নেই। তবে আরেকটা তোমাদের টার্মিনোলজির সঙ্গে একটু পরিচয় ঘটিয়ে দিই, সেটাকে বলা হচ্ছে রাস্টার হাইড্রোগ্রাফ। এটা খুব নতুন। রাস্টার হাইড্রোগ্রাফ কি? রাস্টার হাইড্রোগ্রাফ দেখো বলা হচ্ছে রিপ্রেজেন্টস ইন্টার অ্যানুয়াল অ্যান্ড ইন্ট্রা অ্যানুয়াল চেঞ্জেস ইন স্ট্রিম ডিসচার্জ অর ফ্লো, অর্থাৎ বছরের মধ্যবর্তী সময় বা একটা বছর থেকে অন্য একটা বছরের যে চেঞ্জ, অর্থাৎ একটা বছরের মধ্যেই বা একাধিক বছরের মধ্যে যে ডিসচার্জের পরিবর্তন, সেটাকেই বলা হচ্ছে রাস্টার হাইড্রোগ্রাফ। টার্মিনোলজিটা নতুন। আর বাকি সমস্তগুলো বলা হয়েছে রাইজিং সেগমেন্ট, কনসেন্ট্রেশন কার্ভ, এটা বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের হাইড্রোগ্রাফে যে বেসিক এলিমেন্টগুলো থাকে সেটা আমরা এখানে জানলাম। এবার আরেকটা এখানে চিত্র দেখো তোমরা, এখানে ওই কথাগুলোই এখানে আছে, যে কথাগুলো আছে এখানে দেখো টোটাল অ্যামাউন্ট অফ ডাইরেক্ট টার্ন অফ এখানে দেখানো। তাহলে এই যে বেস ফ্লো ডিমার্কেট হয়ে যাওয়ার পর উপরের যে ওয়াটার, সেটা হচ্ছে আমাদের বলা হচ্ছে রান অফ। রান অফ হচ্ছে বৃষ্টিপাতের পর ভূমির ঢাল বেয়ে গড়িয়ে আসা যে জল, সেটাকে বলা হচ্ছে রান অফ। আর তার টোটাল পরিমাণ, একটা নদীর সারা বছরের টোটাল পরিমাণ, তাহলে সেটাকে কি বলা হবে? টোটাল ভলিউম অফ রান অফ, টোটাল ভলিউম অফ ডাইরেক্ট রান অফ। ঠিক আছে, বেস ফ্লোর পর যেহেতু হচ্ছে, তাহলে বেস ফ্লোর পর যেটা অতিরিক্ত সেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট রান অফ। আর বেস ফ্লো হওয়ার জন্য কিছুটা জল তাহলে বিভিন্ন মাধ্যম দিয়ে মাইনাস হয়ে যায়। আর অন্যান্য টার্মিনোলজিগুলো এখানে যেগুলো দেখছো সেগুলো সবই এখানে আগের এখানে আমরা দেখে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের এই ক্লাসের বিষয়বস্তু। কারো কি কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা আছে?